অপর্ণা, আমি তন্ময় বলছি। কেন ফোন করেছো? বলেছিলাম না চাকরি না পেয়ে ফোন টোন করবে না। সরকারি চাকরি আমি পেয়েছি অপর্ণা। ও মাই গড! ওকে ওকে, আমি তোমাদের বাড়িতে আসছি। 5 মাসে কি করে পেলে চাকরি? 5 বছরেও যেটা হলো না, 5 মাসে হলো কি করে? আমি আসছি। বেশ, এসো। 5 মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাওনি তো? এসব কি বলছো? একটু ঝগড়া অশান্তি তো সব সম্পর্কেই হয়। 30 বছর হয়ে গেছে, তুমি বেকার ছিলে। আমার বাবা কিভাবে আমাদের সম্পর্কটা মানতো? আচ্ছা এসো, তারপর কথা হচ্ছে। তন্ময় অপর্ণাকে ফোনে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে। মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি। তন্ময়ের দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায়। বছর 2 আগে একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে। এখনও শ্বশুরের ব্যবসা সামলায়। তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছেই থাকছেন। বছরখানেক হলো বাবা মারা যাওয়ার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না আর। বাজারে সব কিছুই ভীষণ দাম। যাই হোক, তন্ময় ফোন করতে তার মা ফোন ধরে বলল, হ্যাঁ বল, টাকা ফুরিয়ে গেছে, পাঠাবো? না মা, আমি সরকারি চাকরি পেয়েছি। কিভাবে পেলি? আসছি আমি। দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয়। আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট। আমি বুক করে ফোন করছি। তুই এত টাকা পাবি কি করে? তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ, আমি টিকিট কেটে দিচ্ছি। একবার আসবে মা, কতদিন দেখিনি তোমায়। আজই যাব। তুই ব্যবস্থা করে দে একটু, আমি মোবাইল কেটে দিচ্ছি। এসো। বিকেল 5টা 10 কি 15 উপস্থিত তার মা। অপর্ণাও এসে পড়বে। মা প্রেমিকা দুজনকে একই সময়ে আসতে বলেছিল তন্ময়। সে চাকরি পাওয়ার পর যে সবাই তার কাছে ফিরবে, এটা তন্ময় আগের থেকেই জানতো। মা এবং প্রেমিকা উপস্থিত। মনে একটাই প্রশ্ন, তন্ময় সত্যিই চাকরিটা পেয়েছে? 5 মাসের মধ্যে চাকরিটা পেলো কিভাবে? তন্ময়ের মা অলকা দেবী আগে পৌঁছালো নিজের বাড়িতে। বহুদিন পর বাড়ি ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি প্রকাশ পায়। অলকা দেবী জিজ্ঞাসা করলেন, কিসের চাকরি পেলি? কিভাবে পেলি? আমি জানতাম তুই একদিন ঠিক চাকরি পাবি। বলছি মা, অপর্ণা আসবে বলল। আসুক, দুজনকে গল্পটা একসাথে শোনাবো। 5 মিনিটের মাথায় অপর্ণা উপস্থিত। অপর্ণা আজ যেন একটু বেশি সেজে এসেছে। 5 মাস আগেও অপর্ণা সম্পর্কটা নষ্ট করেছিল। এখন তন্ময় সরকারি চাকরি পেয়েছে, তাই সম্পর্কটা ঠিক করতেই হবে। তন্ময়ের মতো ভোলে ভালা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপারই নয়। অপর্ণা জানে তন্ময় রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না। অপর্ণা এসে জড়িয়ে ধরল। আমি জানতাম সোনা, তুমি চাকরিটা পাবে। কারোর জন্য না হোক, আমার জন্য। আমি জানতাম। এসো ভিতরে। সরি লাস্ট 5 মাসের জন্য। কিন্তু একটাই প্রশ্ন, তুমি চাকরিটা পেলে কি করে? 5 বছরেও যেটা হলো না, 5 মাসে হলো কি করে? বসো। মাও এসেছেন। তোমাকে মাকে গল্পটা একসাথে শোনাবো। অপর্ণা মাকে একসাথে বসতে বলে তন্ময় রান্নাঘর থেকে 2টি প্লেটে মিষ্টি আনলেন। সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস। অলকা দেবী বললেন, এসব কি করছিস? এত কিছু করলি কেন? পাগল হয়েছিস নাকি? অপর্ণাও হঠাৎ করে এই জল মিষ্টি আনায় অবাক হলো। তন্ময়ের চাল চলন ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন। অবাক হয়ে বলল, তন্ময়, কি হয়েছে? আরে চাকরি পেয়েছি তো, একটু মিষ্টিমুখ হবে না? আর সাসপেন্স রেখো না, প্লিজ বলো, সত্যি তুমি চাকরিটা পেয়েছো? কিভাবে পেলে? আরে খাও এগুলো, পরে বলছি। তন্ময় বসল অলকা দেবী ও অপর্ণার সামনের চেয়ারটায়। অপর্ণা ও অলকা দেবী জিজ্ঞাসু 2টি চোখ নিয়ে তাকিয়ে আছে। 5 মাসে সরকারি চাকরি পেলো কিভাবে? 30 বছরে সদ্য চাকরি পাওয়া তন্ময় বলতে শুরু করলো, শুরু থেকে। দেখো মা, আমার 26 বছর অবধি কোনো অসুবিধা হয়নি। বাবা বেঁচে ছিলেন। 23 বছরে এমটেক শেষ করার পর
চাকরির জন্য পরীক্ষা দেওয়া। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং তো এখন সব কলেজেই বন্ধ হয়ে গিয়েছে। আমার হাতে সরকারি চাকরি ছাড়া আর কোনো উপায় রইল না। পড়তে শুরু করলাম, অনেক পড়লাম, দিন রাত সালা এক করে দিলাম। চাকরি হলো না। পেপারে দেখলাম 100টি পদের জন্য পরীক্ষা দিচ্ছে 15 লাখ ছেলে, তবুও আশা ছাড়েনি। রেজাল্ট বের হলো, একে একে কোনো পরীক্ষার রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না। পরে দেখলাম 100 জনের মধ্যে 50 জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স একেবারে শেষ। 50 লাখ কেন, 50,000 টাকাও বাবার ব্যাংকে ছিল না। দাদাও তখন আমাদের সাথে থাকতো, দাদাও বেকার ছিল। মা, একটু নিমকি খাবে? অপর্ণা কথার মাঝে তন্ময় এমনভাবে জিজ্ঞাসা করলো নিমকির কথা, শুনে চকিয়ে গেল মা এবং প্রেমিকা। না, তুই খেলি না, তোকে ছাড়া আমি খাই কি করে বলতো? মা, 1 বছর ধরে আমি একাই খাচ্ছি। আজ চাকরি পেয়েছি বলে তোমার আমার সাথে খেতে ইচ্ছে করছে? তুমি খাও মা, আমি পরে খাবো। অলকা দেবী মিষ্টিটা খেতে শুরু করলেন অনিচ্ছা সত্ত্বেও। অপর্ণা বলল, তুমি চাকরিটা পেলে কি করে সেটা বলো, এসব তো আমরা জানি। খুব সাসপেন্স লাগছে না? পরে সামলাতে পারবে তো? মিষ্টিটা খাও, নিমকি দিচ্ছি একটু পরে। তন্ময়ের পাশেই ছিল নিমকির কৌটো। কালি কৌটোয় নিমকি ভর্তি করেছে। কিছুটা নিমকি নিয়ে তন্ময় আবার বলতে শুরু করলো, ঘরে 2টো বেকার ছেলে, বাবা মারা গেলেন। প্রথমে মাংস খাওয়া বন্ধ, তারপর মাছ খাওয়া বন্ধ হলো। এমন অবস্থা এসে দাঁড়ালো যে 3 জনের 3টে ডিম কিনতে গিয়ে 10 বার ভাবতে হতো। দাদা কাজ খুঁজতে শুরু করলো। কে কাজ দেবে, কে কাজ দেবে? যে কোনো একটা কাজ হলেই হবে। একটা এটিএম গার্ডের কাজ করতো লুকিয়ে লুকিয়ে। বাবা ব্যাংকে কাজ করতো আর দাদা গার্ডের কাজ করে। লোক হাসবে তো। দাদা কাজ করছিল, আমায় বলেছিল পড়তে। আমার উপর দাদার খুব ভরসা ছিল। পড়লাম, খুব পড়লাম, চাকরি হলো না। ইতিমধ্যে দূর সম্পর্কের একটা আত্মীয়ার কাছে ধরা পড়ে গেল দাদা, গার্ডের পোশাকে। চারদিক থেকে অপমান ছুটে এলো। আমাকে সরকারি চাকরি পেতেই হবে, বয়স তখন 28। দাদা যেখানে কাজ করত সেখানে চুরি হলো, হয়তো চাকরি চাই চোরেরও। দাদা নির্দোষ প্রমাণ হলেও সবার হঠাৎ করে একটা ভুল ধারণা তৈরি হলো যে দাদা চুরি করেছে। অপমান সহ্য করতে না পেরে দাদা পালালো, আমাদেরও কিছু বলে যায়নি। দাদা যেহেতু পুলিশের চোখে ইমেজটা খারাপ, তাই আমারও পুলিশের কাছে যাওয়া হলো না। আমার মাথার উপর থেকে ছাদ একেবারে চলে গেল। বাড়িতে কেউ ইনকাম করে না, মা যেটুকু পেনশন পায় সেটুকু। আমি কাজ খুঁজলাম কিন্তু পেলাম না। মায়ের প্রেশার সুগারের প্রবলেম, পেনশনের 4,000 টাকা ওষুধ আর ডাক্তারের পিছনে যায়, বাকি 1,000 টাকায় সারা মাসের খাওয়া খরচ। একদিন দেখলাম মা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো। আমি তখন সব কাজ করতে রাজি। সবার ঘরে ঘরে ঘুরলাম, বললাম আমি এমটেক, একটা চাকরি হবে। আমি এমটেক, একটা কেরানির চাকরি হবে। আমি এমটেক, একটা গার্ডের চাকরি হবে। দাদা সেই সময় ফোন করে জানালো সে দিল্লিতে বিয়ে করে শ্বশুরের বিজনেস করে, তার আর বেকারত্বের সমস্যা নেই। মা একদিন হঠাৎ করে চলে গেলেন দাদার কাছে। মা কতদিন আর না খেয়ে আমার কাছে থাকবে? পড়ে থাকলাম আমি একা। অপর্ণা, নিমকি তো শেষের পথে, আর একটু দেবো? না না, তারপর কি হলো তাই বলো। আরে বলছি স্প্রাইটটা খাও একটু, তোমার জন্যই তো আনা। গল্পটা ঠিক এগোচ্ছে তো মা? তুমি তো জানো এই অবধি। বাবু, আমার কিছু করার ছিল না, আমি কি করব বুঝতে পারছিলাম না। তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা অলকা দেবী। এখন একেবারে হাউ হাউ করে কেঁদে উঠলেন 60 বছরের তন্ময়ের মা। মাকে শান্ত করলো তন্ময়, জল টল দিল। অপর্ণা স্প্রাইটটা খেয়ে বলল, কিন্তু চাকরি পেলে কি করে? বলছি,
এটাই তো গল্পটার ক্লাইম্যাক্স। মা চলে যাওয়ার পর আমার হাতে টাকা আসার কোনো সোর্স নেই। খাওয়া বন্ধ হয়ে গেল 2 দিন, না খেয়ে রইলাম। পরের দিন রাতে বেরিয়ে দেখলাম বিয়ে বাড়ির খাবার ফেলছে। ফেলার আগে চাইলাম না, এতে ওরা আমাকে ভিখারি ভাবতে পারে। তারপর ওদের ফেলে দেওয়া হয়ে গেলে ওরা চলে গেল। একটা প্লাস্টিক ভরে ওখান থেকে সবাইকে লুকিয়ে খাবার নিয়ে এলাম। সে খাবার আমি বাদে কয়েকটা কুকুরও মুখে করে নিয়ে যাচ্ছিল। 2 দিন পর খেতে খেতে বুঝতে পারলাম শান্তির সংজ্ঞা। এর মধ্যে দেখা হলো অপর্ণা তোমার সাথে। 30 বছরের লোক হয়েও একটা মেয়ের কাছে টাকা চাইতে প্রথম প্রথম লজ্জা পেলেও পরের দিকে কোনো উপায় ছিল না। মিথ্যে কথা বলে টাকা নিলাম। সেই টাকায় চাল কিনতাম, ডাল কিনতাম। একসময় অপর্ণার ব্যাগ থেকে টাকা চুরি করলাম। হয়তো বুঝতে পেরেছিল, তাই পরের দিন থেকে ব্যাগও আনতো না। পরে চলে গেল অপর্ণা। আবার 2 দিন না খেয়ে আছি। রাতে বের হলাম খাবার খুঁজতে, পেলাম না। রাতে পেটে ব্যথা করছিল, কিন্তু খেতে গেলে পয়সা লাগে। পরদিন ট্রেনে উঠলাম। রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিন পকেট মারবো একজনের। সকাল সকাল বের হলাম। শক্তি পাচ্ছিলাম না শরীরে। ট্রেনে ভিড় ছিল। একটা লোকের পিছনে দাঁড়িয়ে পকেট থেকে মানি ব্যাগটা তুলতে যাব, ধরা পড়ে গেলাম। হয়তো আমার হাতটা বেশি কাঁপছিল। সবাই খুব মারলো যেন। মুখ ফেটে রক্ত পড়ছিল। আমার ঠোঁট ফেটেও রক্ত পড়ছিল। এই দেখো। তন্ময় তার ঠোঁটটা উল্টে দেখালো। তার মা ও প্রেমিকাকে। সেলাইয়ের দাগ বেশ স্পষ্ট। হাঁ করে দেখতে থাকলো অপর্ণা। অলকা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। তন্ময় ঠোঁটটা দেখিয়ে বলল, অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্যই এনেছি। আমার মা খাবে না, আমার খাওয়াও বারণ। সে খাওয়া যাবে পরে, এখন বলো তারপর কি হলো? এরপর আমি জেলে গেলাম। 3 মাস জেল খাটলাম। ওরা মারতো বেল্ট দিয়ে, লাঠি দিয়ে। 3 মাস পরে বাড়ি ফিরলাম। এই 4টি দেওয়াল ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। এটাও বিক্রি করা যাবে না। বাড়িটা মায়ের নামে লেখা। খাবো কি? জেলে তবু ফ্রিতে খেতে পেতাম। আমার আবার কষ্ট সহ্য হচ্ছিল না। আমি এমটেক। জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিংহোমে নাকি কিডনি বিক্রি করা যায়। কিডনি ভালো থাকলে 10 লাখ টাকা পাওয়া যায়। প্রথমে ব্যাপারটা মজার ছলে নিয়েছিলাম। ছোটোবেলায় মজা করে বলতাম কিডনি বিক্রি করে ক্যামেরা কিনবো। কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা। আমি হসপিটালে গেলাম। ডাক্তার জানালো কিডনি বিক্রি করা যায়, টাকা পয়সাও পাওয়া যায়। 10 লাখ টাকা। ডাক্তারের কথা শুনে মজাটা সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রে। পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেয়ে খারাপের পথে, আর একটা কিডনি ভালো আছে। ভালো কিডনিটা বেচে দিলে খারাপ কিডনিটা নিয়ে আমি 3 মাসের বেশি বাঁচব না। কিন্তু বিশ্বাস করো মা, আমি কিডনিটা না বেচলে 1 মাসের মধ্যেই না খেয়ে মরে যেতাম। হাতে 10 লাখ টাকা, 3 মাসে খরচ করতে হবে। 8 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিলাম। এখনও 2 লাখ টাকা বেঁচে আছে। এই দেখো মা, বলে তন্ময় জামাটা তুলে পেটের কিডনির জায়গাটা দেখালো। একটা অপারেশনের দাগ স্পষ্ট। আর পারছি না আমি, আর কষ্ট দিস না আমায়। কষ্ট কিসের মা? তোমার ছেলে আর বেকার না। তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না। কত টাকা আছে, আর আমাদের কষ্ট হবে না। কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটাও হয়তো দেখতে পেতাম না। কোনো অভাব নেই আর। আমায় আর ভাড়ার টাকা থেকে খাবার খেতে হয় না। আমায় পকেট মারতে গিয়ে ধরা পড়তে হয় না। অপর্ণাও সেজেগুজে এসেছে। কিডনি বিক্রি করেছি বলে তোমাদের নিমকি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারলাম। জীবনের শেষ 3টি মাস আমার জীবনের সবথেকে বড় সময়ে যাবে। আমি সরকারি চাকরি করি। ওমা, একটা মিষ্টি দেবো? অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শেষ করো প্লিজ। কিডনি বিক্রির টাকায় কেনা, নষ্ট করো না।